সন্ধ্যা, আপনাদের সাথেই আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক মনি হায়দারের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছে চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ঋত্বিক কুমার ঘটক স্মরণে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ঋত্বিক ঘটক রেট্রোস্পেকটিভ। এই আয়োজনে আগামীকাল বিকাল 4টায় প্রদর্শিত হবে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। এক একটা প্রবলেম এক এক রকম মা, একজনের কাছে যেটা স্বাভাবিক আরেকজনের কাছে সেটা অস্বাভাবিক হতে পারে। ফারজানা আপা হঠাৎ চলে এলো কেন? রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, চুরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতাজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই এর মাঝখানে আর কথা বলতে আসিস না। সরি, তোমার এখন কোনো রিকোয়েস্টই আমি গ্রহণ করতে পারবো না। রাত 11:30টায় দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক মনি হায়দার। এবারের মেলায় মনি হায়দার রচিত বই সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? চমৎকার। তো 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এই মেলার জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি। তো আপনার কাছে কি মনে হচ্ছে এবারের মেলা কেমন হয়েছে? এবারের আয়োজনটা খুব অসাধারণ। আর বর্ণাঢ্য বলবো যে স্পেসের দিক থেকে, জায়গার দিক থেকে অনেক, এত কয় বছর যে মেলা হতো, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যে মেলা হয়েছে গত 2 বছর, এবার ধরে 3য় বছর, এবছরের স্পেস অনেক বেশি, অনেক বেশি, প্রায় দ্বিগুণ 3 গুণের মতো জায়গা এবং প্রচুর লোকজন আসছে এবং তারা যারা পাঠক, প্রকৃত বইয়ের পাঠক, তারা বইটা কিনছেন, দেখছেন, একটু দাঁড়িয়ে গল্পও করছেন, কথাও বলছেন। এক ধরনের মিলন মেলাও বটে, ধরেন এক বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হলো, মানে সবকিছু মিলিয়ে আয়োজন বর্ণাঢ্য, অসাধারণ এবং
খুবই সুন্দর। আচ্ছা, তো সেক্ষেত্রে এবার মেলার যদি পরিবেশের ব্যাপার বলি বা নিরাপত্তার বিষয়টা, সেটা কেমন আছে? গত কয়েক বছরের তুলনায় এবার মেলার যে পরিবেশের কথা বলছেন, বিশেষ করে নিরাপত্তাটা, সেটা আরো কঠিন, আরো সুন্দর এবং আরো একটু শক্তও বটে। হয়তো এর প্রয়োজনও আছে, কারণ আমাদের পরিস্থিতি, মনোজাগতিক যে পরিস্থিতি এবং মানুষের কার মনে কি আছে সেটা ভেদ করা খুব কঠিন। সুতরাং সেই দিক থেকে খুবই নিরাপত্তাটা খুবই স্ট্রং এবং আমি মনে করি যে যারা পাঠক যারা যাবে তারা খুব নিরাপত্তার সঙ্গে যেতে পারবে, নিরাপত্তার সঙ্গেই আসতে পারবে। এরকম একটা আয়োজন তৈরি করেছে মেলা কর্তৃপক্ষ এবং বাংলা একাডেমি, পুলিশ এবং র্যাব মিলিয়ে। আচ্ছা, তো এবার আপনার বই সম্পর্কে আসি। এবারে মেলায় আমরা আপনার প্রায় 7টার মতো বই পাবো, 4টা আমরা বই পেয়ে গিয়েছি। তো বইগুলো কি ধরনের থাকছে? তৌফিক, আমি মূলত গদ্য লিখি। গদ্য মানে ছোট গল্প লিখি। আমার মূলত যে গল্প এবং গদ্য উপন্যাস, কিন্তু এর চেয়ে যদি আরো আমরা নির্দিষ্ট করে আমাকে বিশ্লেষণ করি, তাহলে আমি বলবো আমি ছোট গল্প লিখতে খুব পছন্দ করি এবং সেটা আমার ভেতরে খুব কাজ করে। আমি বলি যে মানুষের পৃথিবী মানে ছোট গল্পের পৃথিবী। মানুষ ছোট গল্প ছাড়া বেঁচে থাকতে পারে না। মানুষের ভেতরে ছোট গল্প, ছোট্ট ছোট্ট অনুরণন, তার তীক্ষ্ণ বোধ এবং বোধন, তার দুঃখ এবং বেদনা, এগুলো হচ্ছে ছোট ছোট গল্পে জারিত হয়ে যায়, বিকশিত হয়, প্রকাশিত হয়। এবং এই গল্পগুলো যারা পড়ে তারা একটু অন্য জায়গা থেকে, একটু মননের দিক থেকে একটু তীক্ষ্ণ হয়, একটু মেধাবী হয়, একটু চিন্তাশীল হয়, একটু ক্রীড়াশীল হয়। নাহলে ছোট গল্প পড়ার যে একটা স্বাদ, একটা সৌন্দর্য ভোগ করা, সেটা সবাই পারে না। আর এমনি নোবেল কিংবা উপন্যাস সেটা একটা বিস্তারিত বিষয়, একটু হালকা চালে হতে পারে, কঠিন চালে হতে পারে, কিন্তু ছোট গল্পের একটা তীক্ষ্ণতা বোধ আছে, তরবারির মতো কেটে যায়। এরকম একটা ব্যাপার ছোট গল্প। তো এবার আমার ছোট গল্পের বই বেরিয়েছে। কটি আছে? 7টার ভেতরে ছোট গল্প কটি আর উপন্যাস কটি? আমি তো বড়দের জন্য লিখি, ছোটদের জন্য লিখি। তাই আমি বড়দের গল্পের কথাটা বইটা আগে বলছি। বইটির নাম হচ্ছে আমার বিনু খালা। শৈশবে দেখা আমার এক বিনু খালা, আমার একই গ্রামের বসবাস ছিল, কিন্তু আমি তখন তো ভাবিনি তাকে নিয়ে একদিন একটি গল্প হবে। কিন্তু আসলে আমার একটা চমৎকার মিথস্ক্রিয়ার সম্পর্ক তৈরি হয়েছিল। তার বিয়ে হচ্ছিল না, তার চারপাশের যারা লোক, ছেলেরা ভাঙানি দিচ্ছিল বিয়ে। ভাঙানি ব্যাপারটা আপনি নিশ্চয়ই বোঝেন, যে বিয়ে যাতে না হয় সেরকম কাজ করছিল, কিন্তু সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। এবং তখনই তার সঙ্গে আমার একটা মিথস্ক্রিয়া তৈরি হয়েছে, একটা সম্পর্ক ছিল, আমাকে বন্ধুর মতো দেখতো। এবং পরবর্তী তার বিয়ে হয় এবং বিয়ের পর আমি তার দেখতে যাই। এরকম মজার ঘটনা নিয়ে। এবং গ্রামীণ জীবনের যে নারী, শুধু আমি গ্রামীণ জীবন কেন, পৃথিবীতে নারী যে পরিমাণে পারিবারিকভাবে অবমূল্যায়িত হয় এবং নিপীড়নের শিকার হয়, এই গল্পটার ভেতরে আমি তার একটি বিশ্ববীক্ষণ তুলে ধরবার চেষ্টা করেছি। আর এটা শুধু একটা গল্প নয়, এখানে 11টা গল্প আছে, নানা মাতৃকতার, মুক্তিযুদ্ধের গল্প আছে, সমাজতত্ত্বের গল্প আছে, ভাঙনের গল্প আছে, সৃষ্টির গল্প আছে, সৌন্দর্য বোধের গল্প আছে, প্রেমের গল্পও আছে। আচ্ছা, তাহলে ছোটদেরও লেখা হচ্ছে, বড়দেরও লেখা হচ্ছে। বড়দেরটা শুনলাম, ছোটদেরটা এবার আমরা শুনি। ছোটদের হচ্ছে অনেকগুলো বিষয় আছে। একটা গল্পের বই আমি এবার বেরিয়েছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু রাসেলের গল্প। এই বইটার মধ্যে 19টি গল্প আছে। আপনি জানেন যে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল, তার আগে বঙ্গবন্ধু প্রায় 14 বছর কারাগারে ছিলেন এবং সেই সময় পারিবারিকভাবে তিনি তার সন্তানদের সঙ্গে সম্পর্ক ওইরকম ছিল না, হয়তো বিচ্ছিন্ন ছিল, অধিকাংশ সময় কারাগারে থাকতেন। কিন্তু দেশ যখন স্বাধীন হয়ে গেল, রাসেলের সঙ্গে তার একটা কিন্তু চমৎকার সম্পর্ক তৈরি হয়েছিল এবং যেখানে যেতেন তিনি রাসেলকে নিয়ে যেতেন। আমি এই জিনিসটি দেখেছি, দেখার পর মনে হলো যে এদেরকে নিয়ে একটা মিথস্ক্রিয়া তৈরি করা যায়, একটা গল্প তৈরি করা যায়। এবং সেভাবে ছোট ছোট 19টি গল্প লেখা হয়েছে। সেটা শুধু এই বছরে না, গত কয়েক বছরে সেই সব গল্পগুলো মিলিয়ে 19টি গল্প নিয়ে একটা গল্পের বই বেরিয়েছে, বঙ্গবন্ধু রাসেলের গল্প। এটা প্রকাশ করেছে শব্দশৈলী। এই গল্পগুলোর ভেতর দিয়ে শুধু পিতা পুত্রের মিথস্ক্রিয়াই নয়, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং আমাদের তরুণ অল্প বয়সী বন্ধুরা, ছোট্ট বাচ্চারা যদি জানতে চায়, সেটাও তারা জানতে পারবে। তাহলে উপন্যাস যেগুলো আছে, সেই উপন্যাসগুলোর আপনার বিষয়বস্তুগুলো কি ধরনের? আমার একটা উপন্যাস বেরিয়েছে, এটা বড়দের উপন্যাস, নায়ক ও নায়িকারা। এটা খুব চমৎকার চলছে। নায়ক নায়িকারা, আপনি জানেন যে আমি টিভি নাটক লিখি, অনেকদিন ধরে আমার অনেকগুলো সিরিয়াল গেছে, 1 ঘন্টার নাটক গেছে। এই নাটকগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে যেহেতু লিখি, মাঝে মধ্যে আমি সেটে যাই বা নায়ক নায়িকাদের সঙ্গে টুকটাক কথাবার্তা হয় এবং পত্রপত্রিকায় তাদের যে জীবনের বিস্তার এবং ভাঙ্গন এবং নির্মাণ দেখি। সেই সব নিয়ে আমার একটা উপন্যাস, নায়ক ও নায়িকারা। একজন নায়ক থাকে, পরপর 3জন নায়িকা থাকে এবং এদের যে মনোবিশ্লেষণ, সংসার এবং সংসার ভেঙে যাওয়া, আবার তৈরি হওয়া এবং এই রূপালী জগতের তাদের একটা জীবনের যে কাহিনীটা সেটা তুলে ধরবার চেষ্টা করেছি। এটা বের করেছে দেশ পাবলিকেশনস এবং উপন্যাসটা চমৎকার যাচ্ছে। এবং একটু ভিন্ন ধরনের বলি হয়তো চমৎকার যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ছোটদের বই লিখেছেন, বড়দের বই হচ্ছে উপন্যাস আছে।
পাঠকরা কোন ধরনের বইটা বেশি বেছে নিচ্ছে আপনার বইগুলোর উপন্যাসটা মধ্যে? নিচ্ছে, নায়ক নায়িকাটা উপন্যাসটা বেশ নিচ্ছে, আর বাচ্চাদের গল্পের বইও নিচ্ছে। আমার একটা আচ্ছা। বাচ্চাদের বই উপন্যাস বেরিয়েছে, মিস্টার এন্ড মিসেস ভূত। এই সময় ছেলেমেয়েরা ভূত খুব পছন্দ করে, ভূত নিয়ে ওরা খুব আচ্ছা। কাজ করতে চায় বা পড়তে চায়, এবং হ্যাঁ। ভূতের একটা আলাদা জগৎ আছে, একটু ভয়, এক ধরনের শঙ্কা, এক ধরনের কি হয় একটা ব্যাপার থাকে। তো এই জন্য বাচ্চারা ওই কল্প জগৎটা খুব পছন্দ করে। এই জন্য ওদেরকে নিয়ে একটা উপন্যাস লিখেছি, মিস্টার এন্ড মিসেস ভূত। এটি বের করেছে শামীম পাবলিকেশনস। এটা হচ্ছে যে শহরের একদল ছেলে মেয়ে গ্রামে বেড়াতে যায় তার আত্মীয়র বাড়িতে, এবং সেই সময় তারা একদল ভূতের কবলে পড়ে, এবং ওরা ভূতরা আবার স্বামী স্ত্রী ভূত, মিস্টার এন্ড আচ্ছা, মিসেস আচ্ছা, ভূত। হ্যাঁ। ওরা আবার চীন থেকে এই দেশে আসে, এবং তারপর ওদের সঙ্গে অনেক কথা হয়। ওরা জ্যান্ত মাছ চায়, ওদের জামা কাপড় ভূতেরা নিয়ে যায়, তখন ওই জামা কাপড় ফিরিয়ে দেওয়ার জন্য ওরা এক ধরনের সন্ধি হয়। তারপর ওরা জ্যান্ত মাছ দেয় এবং ভূতরা ওদের জামা কাপড় ফিরিয়ে দেয়। এই নিয়ে মানে বেশ মজার, বাচ্চারা বেশ মজা পাবে আর কি মজা পাবে কথার বইটি মতো। পড়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে বইমেলাতে অসংখ্য বই আছে, প্রচুর বই কিন্তু আমরা পাচ্ছি, পাঠকের সংখ্যা অনেক আছে। তো পাঠকের সংখ্যার তুলনায় বইগুলো যে সংখ্যা সেগুলো কি যথাযথ, কিংবা বইগুলো যে মান আছে সেগুলো কি ঠিকঠাক আছে, কি মনে হয় না, আপনার এটা কাছে? আপনার সঙ্গে আমি একমত। প্রশ্নটা আপনি করেছেন খুব ভালো। বইয়ের মান নির্ণয় করবে কে? প্রথম হচ্ছে পাঠক নির্ণয় করবে। কারণ শুধু বই বের করলেই তো হবে না, মানের দিক দিয়ে একটু চিন্তা করতে হবে। আমাদের দেশে যে গত ৭১ সালের স্বাধীনতার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করার পর আমাদের যে প্রকাশনা জগৎটা তৈরি হয়েছে, সেটা একটা ব্যবসায় আস্তে আস্তে হয়েছে, কিন্তু প্রকাশনার যে একটা পেশাদারিত্ব সেটা কিন্তু আমাদের তৈরি হয়নি। পৃথিবীতে প্রত্যেকটা প্রকাশকের কিন্তু একটা এডিটোরিয়াল বোর্ড আছে, আচ্ছা, হ্যাঁ, একটা সম্পাদনা পরিষদ আছে। যে কোনো পাণ্ডুলিপি দিলেই ছাপা হয়ে যায় সেখানে কিন্তু সেটা নয়। এই পাণ্ডুলিপিটা ওই পরিষদ পড়ে, আচ্ছা, তারা মন্তব্য করে এটা প্রকাশযোগ্য নয়। তারপর এই জন্য দেখেন পৃথিবীর অন্যান্য যে সাহিত্যগুলো, সেই সাহিত্যগুলো স্ট্রং হয়ে বেরিয়ে আসে। আর আমাদের এখানে যে হয়, ধরুন যে কুলিয়ারচরের একটা লোক একটা লিখতেই পারে, একটা লোক লিখবার অধিকার রাখে না, সে লিখলো, তার হয়তো মনোজাগতিক ভাবে ওই রকম সে স্ট্রং নয়, বা তার তীক্ষ্ণ বোধ এবং বোধন নেই, কিন্তু একটা লেখা তো তৈরি করলো, তার টাকাও আছে, সে এক প্রকাশককে ধরলো, টাকার বিনিময়ে বইটি বের হলো, বইটি মেলায় আসলো। অসংখ্য বইয়ের সঙ্গে এইরকম অসংখ্য বই আসছে মেলায়, এবং তাতে কি হয় যে মানসম্পন্ন বইটা আসছে না। হ্যাঁ, আমরা চাই একজন লেখকের জায়গা থেকে, একজন বাঙালি হিসাবে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং ২১ আমাদের, তো সেই জায়গা থেকে যে আমাদের বইটি যেন, আমাদের প্রকাশকরা যেন একটু পেশাদারিত্বের সঙ্গে আসেন। যে কোনো বই শুধু অর্থের বিনিময়ে টাকা পেলেন আর বইটা করলেন। আপনাকে আরেকটা কথা বলি, বাংলা বাজার আমাদের প্রকাশনা জগতের যে জায়গাটা, একটু সমালোচনা করি, সমালোচনার বাস্তবতার কথা বলি, সেটা হচ্ছে যে কিছু প্রকাশক বসেই থাকে যে এই জাতীয় লেখক ধরবার জন্য। আচ্ছা, টাকার বিনিময়ে যারা বই করবে, একটা বই ২৫-৩০ হাজার টাকায় করে, তাদের কিছু লাভ থাকে, বইটা মেলায় নিয়ে আসে, বইটা বিক্রি হোক আর না হোক সেটা তাদের বিষয় না। এবং এতে কি হয়, অনেক ভালো বইয়ের সঙ্গে প্রচুর আবর্জনাও চলে আসে। অবশ্যই, হ্যাঁ, মানে আসলে আমাদের শুধু বইয়ের সংখ্যা না, বইয়ের সংখ্যাও বাড়াতে হবে, মানের দিক দিয়ে মানটা খুব জরুরি। এখনো যদি এটা না করি, আমাদের স্বাধীনতার ৫০ বছরের কাছে পৌঁছে তো কবে করব? অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। তো কথা বলতে অনেক ভালো লাগছিল। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শুভ সন্ধ্যাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com। সবার মঙ্গল কামনায়, সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।